আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি মাসুম রানা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্মাণ হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ। এজন্য প্রায় ৩৫,০০০ কোটি টাকার প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সভা শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি জানান, এই ব্যারেজ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্যে প্রাণ ফেরাবে। ভারতের সাথে গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের কারিগরি দল কাজ করছে বলেও জানিয়েছেন মন্ত্রী। ৬০-এর দশক থেকে ফরিদপুর, খুলনা ও রাজশাহী অঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ওঠে। ভারতের ফারাক্কা বাঁধ তৈরির পর সেই দাবি আরও জোরালো হয়, যার প্রেক্ষিতে বিএনপির রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল পদ্মা ব্যারেজ নির্মাণ। ক্ষমতায় আসার ৩ মাসের মাথায় সেই অঙ্গীকার পূরণে যুগান্তকারী প্রকল্প অনুমোদন করল সরকার। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়। নিজস্ব অর্থায়নে হতে যাওয়া এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচন পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে সেটা বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন। আজকে সেটা বাস্তবায়নের জন্য আমাদের এই প্রকল্পটি একটাকে অনুমোদিত হয়েছে। আমরা ওই অঞ্চলে একদিকে একটা স্যাটেলাইট 7টা স্যাটেলাইট টাউন গড়ে উঠবে, তার পাশাপাশি সেখানে এই প্রজেক্টের মধ্যে 3টা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখানে নেভিগেশন লক রয়েছে, সেখানে ফিশ পাস রয়েছে। এই প্রকল্পের আওতায় প্রায় 2 কিলোমিটার দীর্ঘ ব্যারেজটি তৈরি হবে রাজবাড়ীর হাবাসপুর থেকে পাবনার সাতবাড়িয়ার মধ্যে। এতে বাড়তি সেচ সুবিধা পাবে কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের 24টি জেলা। একই সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল কানেক্টিভিটি বাড়বে উত্তরাঞ্চলের। চলতি বছর বহুল প্রতীক্ষিত এই প্রকল্পের কাজ শুরু হলেও ব্যারেজ নির্মাণ শেষ হবে 2033 সালে। মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ দেশের অভ্যন্তরীণ বিষয় হয় ভারতের সঙ্গে এ নিয়ে আলোচনার কিছু নেই। বৃষ্টির পানি, বন্যার পানি সেটাকে জমিয়ে রেখে বিভিন্ন নদীর সঙ্গে এই পদ্মার সঙ্গে খালের সঙ্গে যে কানেক্টেড করে দিব, তাহলে তো আমরা এই রেজাল্টটা পাচ্ছি। এবং 54টা নদীর হিস্সায় কিন্তু এখানেই নয়, 54টা নদী তো অনেকগুলা স্তর আছে, অনেকগুলা জায়গা আছে, সেখানে এই যে এটা আমাদের সম্পূর্ণভাবে হলো স্বার্থ সংশ্লিষ্ট। তবে ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের কারিগরি দল কাজ করছে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। 30 বছরের যে চুক্তিটা সম্পূর্ণ এবার হচ্ছে, সেটা কন্টিনিউ আবার করবে ইনশাল্লাহ। এছাড়া এদিন প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা সংক্রান্ত একটি সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। হামের উপসর্গে 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 8 শিশুর। এর মধ্যে সিলেটেই 3 জনের মৃত্যু হয়েছে। হামের প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে সিলেটে প্রাণ গেল 31 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 92 জন। মোট চিকিৎসাধীন 297 জন। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে মারা গেছে 2 শিশু। হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি হয়েছেন 23 জন। বরিশালে প্রাণ গেছে আরও 1 শিশুর। কুমিল্লাতেও হামের উপসর্গে মারা গেছে 1 জন। এছাড়া রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। আইসোলেশন ওয়ার্ডের শয্যা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হামে মৃত্যু না থামায় অভিভাবকদের উদ্বেগ বাড়ছে। হাম ও উপসর্গে বিপুল সংখ্যক শিশু মৃত্যু সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তরের জন্য লজ্জার, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার। বলেছেন, সময় মতো টিকা না নেওয়ার পাশাপাশি মা শিশুর অপুষ্টিতেও বেড়েছে প্রাণহানি। পরিস্থিতি স্বাভাবিক হলে টিকা কার্যক্রমে গাফিলতিতে জড়িতদের চিহ্নিত করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। 2020 সালের ডিসেম্বরের পর দীর্ঘ 5.5 বছর টিকাদান কর্মসূচি ছিল না, যেখানে 4 বছর পর পর এটি পরিচালনার কথা। বিগত 2 সরকারের টিকা সংগ্রহ, টিকাদান এবং ভিটামিন A ক্যাপসুল ক্যাম্পেইন ব্যর্থতায় দেখা দিয়েছে সংকট। 20 এপ্রিল থেকে সারা দেশে শুরু হয় টিকাদান কর্মসূচি। সরকারের লক্ষ্যমাত্রা ছিল 1,80,00,000 শিশু, কিন্তু টার্গেটের তুলনায় অনেক বেশি শিশুকে আনা গেছে টিকাদানের আওতায়। প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর বক্তব্য, পরিস্থিতি এখনো অপরিবর্তিত। হামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে দুপুরে হয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিং। তাতে মহাপরিচালক বলেন, দেশে বর্তমানে ভ্যাকসিন সংকট নেই।
সার্বিকভাবে মৃত্যুটা মোটামুটি একটা ফ্ল্যাট অবস্থায় আছে। আমাদের আরও 1-2 সপ্তাহ 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে, তখন হয়তো আমরা একটা ড্রাস্টিক শার্প আমরা ডিক্লাইন দেখব এই সংক্রমণে। Continue the vitamin A program to the babies for 2 times, the first quarter and the last quarter. We have started from our stock and we are collecting more stock to continue the vitamin A program. দিনভর ভ্যাপসা গরমের পর ভারী বৃষ্টি রাজধানীতে। বিকেলে হঠাৎই কালো মেঘে ঢেকে যায় আকাশ, শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঘণ্টাখানেকের বৃষ্টিতে গরম কমে আসায় স্বস্তি প্রকাশ করে রাজধানীবাসী। তবে হঠাৎ এমন বৃষ্টিতে বেকায়দায় পড়েন অফিস ফেরত মানুষ। ছাতা ছাড়াই ছোটাছুটি করতে দেখা যায় অনেককে। রাজধানীর বেশ কিছু এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। বুধবার সকালেই ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টির কথা জানায় তারা। বৃষ্টি আসলে উপভোগ করতেছি, ভালো লাগতেছে, এই জন্যই বৃষ্টিতে ভিজতে পারলাম। সকালবেলা থেকে প্রচুর গরম, তো এর মাঝে বৃষ্টি হওয়াটা অনেকটা যেমন সবার জন্য ভালো, অনেকের জন্যই এটা ক্ষতিকর হয়ে গেছে। ভার্সিটি থেকে আসতেছিলাম তো পুরো ভিজে গেছি গাড়ির ভিতরেও। সাগরে লঘুচাপের কারণে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে, কোথাও মুষলধারে, কোথাও থেমে থেমে। এরই মধ্যে পাহাড়ি ঢলে ময়মনসিংহের একটি এলাকা প্লাবিত হবার খবর মিলেছে। আগামী কয়েকদিনও উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যা চোখ রাঙাচ্ছে উত্তরের তিস্তা অববাহিকা আর নেত্রকোনা সিলেটের নিম্নাঞ্চলের মানুষকে। গারো পাহাড় থেকে প্রচণ্ড বেগে নামছে ঢলের পানি। প্লাবিত হচ্ছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীর ভিটা এলাকা। ভোরাঘাট নদীর পানি দ্রুত বেড়ে পানি ঢুকতে শুরু করেছে আশপাশের এলাকায়। ভেঙেছে গ্রামীণ সড়ক। কৃষি জমি পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় চাষিরা। পরিস্থিতি পর্যবেক্ষণ ও সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ায় আবারও দুশ্চিন্তায় কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওড় অঞ্চলের কৃষক, যাদের জমির ধান এখনো কাটা বাকি। ফলন নষ্টের শঙ্কায় তারা। টানা বর্ষণে শেরপুর শহরের চকবাজার, মাধবপুর, রাজবল্লভপুর সহ বিভিন্ন এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে বাসিন্দারা। কুড়িগ্রামে ভারী বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে যায় ডিসি অফিস চত্বর, জজকোর্ট মোড়, হাসপাতাল পাড়া, আদর্শ পৌরবাজার, ফায়ার সার্ভিস স্টেশন সহ শহরের বিভিন্ন এলাকা। বৃষ্টি জলাবদ্ধতার ভোগান্তি রংপুর নগরীতেও। ড্রেন রাস্তায় খাটু পানি, এদিকে দিয়ে তো বাচ্চা শরীর সব ভিজা শেষ। 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি থাকলে এই রাস্তা দিয়ে আড়ন নাই, মাধবপুর সিংপাড়া ইন্দা পানি ভরে যায়। বৃষ্টির পানি জমিয়া গাড়িতে আমার মোটর জ্বলি গেছে, পানি ঢুকে গেছে। কোরবানির গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া ঢাকায় 62 থেকে 67 টাকা ও ঢাকার বাইরে প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া 57 থেকে 62 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দুপুরে মন্ত্রণালয়ে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট 25 থেকে 30 টাকা ও বকরির চামড়া 22 থেকে 25 টাকা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী জানান, কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয় সেজন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠ পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ পৌঁছে দেওয়া হবে। চামড়া সংরক্ষণে মাংস ব্যবসায়ী ও মাদ্রাসাগুলোতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, পরিস্থিতি বিবেচনায় ওয়েট ব্লু চামড়া রফতানির বিষয়টি চিন্তা ভাবনা করা হচ্ছে। চামড়া পাচার রোধে সতর্ক থাকতে বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। কয়েক বছর আমরা দেখেছি হতাশ হয়ে চামড়া নদীতে ফেলে দিচ্ছেন, মাটিতে পুঁতে ফেলছেন, ইত্যাদি ইত্যাদি। তো আগামী দিনে এই চামড়া শিল্পকে একটি সত্যিকার সম্ভাবনাময় খাতে রূপান্তরের জন্য আমরা সাভারে যে সিইটিপি সেটিরও সংস্কার করব। ছোট যেগুলি প্রতিষ্ঠান আছে ইটিপি দিয়ে ফেসিলিটেট করব, আর্থিকভাবে ফেসিলিটেট করব এবং সিইটিপির মধ্যে তাদের কিভাবে অ্যাকোমোডেট করব, এই সব কিছু নিয়ে আমরা একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা নিচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 51তম ব্যাচের এক শিক্ষার্থীকে ক্যাম্পাসের ভেতরেই ধর্ষণের চেষ্টা করে বহিরাগত এক যুবক। এ ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে ক্যাম্পাস জুড়ে। আশুলিয়া থানায় মামলাও করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে অপরাধীকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ঘটনা মঙ্গলবার রাত 11টার দিকে। ভুক্তভোগী ছাত্রী জানান, ফজিলাতুন্নেসা হল সংলগ্ন একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় এক ব্যক্তি তার পিছু নেয়। এক পর্যায়ে পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন সড়কে গেলে
গলায় কাপড় পেঁচিয়ে অন্ধকারে টেনে হিঁচড়ে নেওয়ার চেষ্টা করে ওই ব্যক্তি, চালায় ধর্ষণ চেষ্টা। শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বহিরাগত ওই অভিযুক্ত। পরে ভুক্তভোগী শিক্ষার্থীকে নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে। ঘটনার পরপরই নড়ে চড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাতেই সংগ্রহ করা হয় সিসিটিভির ফুটেজ। হেল্প হেল্প বলে চিৎকার আসে, তখন আমরা তৎক্ষণাৎ আমি বাইক থেকে নেমে দৌড়ায় আসি। এই জায়গাতে দৌড়ায় আসার পরে তখন এই জঙ্গল থেকে ওই ভিকটিম যে মেয়েটি বের হয় দ্রুত, তাকে খুবই আতঙ্কিত এবং বিধ্বস্ত অবস্থায় আমি দেখি। আইন শৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছেন। আমাদের সাথে সকালবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর দুটি গ্রুপ এসছেন। ওনারা এসে যথাযথ স্থানগুলো পরিদর্শন করে ওনারা বলেছেন যে গোয়েন্দা সংস্থা সহ সবাই কাজ করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা ও নিরাপত্তা দানে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ এনে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট এলাকায় নারী শিক্ষার্থীরা প্রথমে জমায়েত হন, পরে সেখান থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করেন তারা। এ সময় একাত্মতা প্রকাশ করে ছেলে শিক্ষার্থীরাও একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাদের সাথে যোগ দেন। মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করেন। এ সময় শিক্ষার্থীরা গেল রাতে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় জড়িত যুবককে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেনের মা মরহুমা জেবুন্নেসার দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাদ আসর রাজধানীর গুলশান কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর 6 মে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জেবুন্নেসা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 83 বছর। 2025 সালের 15 নভেম্বর অসুস্থ হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষকতা পেশায় দীর্ঘকাল অতিবাহিত করেন তিনি। বাজেটে শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না, কৃষক কতটুকু সুবিধা পাচ্ছে তা দেখতে হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর রূপায়ণ টাওয়ারে এক সেমিনারে তিনি বলেন, শেখ হাসিনা স্মার্ট কার্ডের নামে টাকা হাতিয়ে নিয়েছিল। বর্তমানে বিভিন্ন কার্ডের মাধ্যমে কৃষকদের প্রকৃত সুবিধা নিশ্চিত হচ্ছে না। সরকার যদি দ্রুত কৃষকের বসতভিটা ও ফসলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে তাদের লাল কার্ড দেখানো হবে বলে হুঁশিয়ারি দেন পাটোয়ারি। এ সময় তিনি ইউনিয়ন ভিত্তিক গুদামঘর চালু এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা রক্ষায় সরকারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। আগামীর যে বাজেটটা আসতেছে, সেই বাজেটে শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না। সেই কার্ডের অ্যাক্সেসিবিলিটি, একটা কৃষক তার কার্ডের কতটুকু সরকার জায়গাতে অ্যাক্সেস করতে পারে সেই সুযোগটা আমাদের সৃষ্টি করতে হবে। ফার্মার্স কার্ড, হেলথ কার্ড, অনেকগুলো কার্ড বাংলাদেশে এসেছে। তো আমরাও একটা নতুন কার্ড সূচনা করতেছি, সেটা হলো লাল কার্ড। এটা হলো পরবর্তীতে এই কার্ডগুলো যখন ব্যর্থ হবে, আমরা লাল কার্ডটা সূচনা করব মাঠের মধ্যে। চলছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ভোট গ্রহণ। দুদিনের এই ভোট গ্রহণ চলবে আগামীকালও। সকাল 10টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল 5টা পর্যন্ত। এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সমর্থিত প্রার্থীরা অংশ নিচ্ছেন। আওয়ামী লীগ সমর্থিত কোনো আইনজীবী প্যানেল এবারের নির্বাচনে নেই। বিভিন্ন পদে আওয়ামীপন্থী 41 জনের মনোনয়নপত্র কোনো যাচাই বাছাই ছাড়াই বাতিল করা হয়েছে, এমন অভিযোগ তুলে মঙ্গলবার তারা ভোট বর্জন করেন। সুপ্রিম কোর্ট বারে কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহসভাপতি পদে 2টি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ সম্পাদক পদে 2টি এবং সদস্য পদে 7টি পদ সহ সর্বমোট 14টি পদে নির্বাচন হচ্ছে। সমিতির মোট ভোটার 11,000-এর বেশি। চট্টগ্রামে ফ্লাইওভারের নিচ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধারের একদিন পর উদ্ঘাটিত হয়েছে রহস্য। সিসি ক্যামেরার ফুটেজ এবং আলামত দেখে পুলিশ বলছে এটি হত্যা নয়, আত্মহত্যা। মারা যাওয়া যুবক একটি প্রতিষ্ঠানের নৈশ প্রহরী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই সহ বিভিন্ন অভিযোগে 6টি মামলা রয়েছে। কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী নয় বলে দাবি পুলিশের। ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যায় সোমবার রাত 1টায় কাউসার নামে 27 বছর বয়সী ওই যুবককে হেঁটে সাগরিকা ফ্লাইওভারে ওঠে। এরপর দড়িতে ফাঁস দিয়ে উড়াল সেতুতে ঝুলে পড়েন। পরদিন সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে ছাত্রলীগের নেতা দাবি করে হত্যা করা হয়েছে বলে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে তৈরি হয় চাঞ্চল্য। তদন্তে নামে পুলিশ। বুধবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলার পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। তাতেই খোলে রহস্যের জট।
এসে নিজে নিজে এখানে দাঁড়াইছিল, কিছুক্ষণ অবস্থান করার পরে দেখলাম যে উনি নিজে রশিটা ইয়ে করে এখানে ঝুলে গেছে। তো পরে আমি রাত্রে সিকিউরিটিদেরকে ইনফর্ম করছি যে 999-এ কল দেন। পরিষ্কারভাবে এটা যে আত্মহত্যা, এটা নিয়ে কোনো আমাদের সন্দেহ নাই, এবং যে ভিন্ন ব্যক্তির কথা বলা হচ্ছে তার সাথে তো এর নামও মিল নাই এবং বয়সেরও মিল নাই, কোনো কিছুরই মিল নাই। নারায়ণগঞ্জের বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণের ঘটনায় কোনো ষড়যন্ত্র আছে কিনা তা তদন্তের পর বলা যাবে, এমন মন্তব্য করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী। এদিকে আগুনে দগ্ধ 12 জনের মধ্যে 3 জনের অবস্থা বেশি আশঙ্কাজনক। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন সবাইকে সারিয়ে তুলতে দেয়া হচ্ছে সর্বোচ্চ চিকিৎসা সেবা। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনাঘাট এলাকায় অবস্থিত জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ক্যান্টিনে দুপুরের খাবার খাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে ঘটে বিস্ফোরণ। মুহূর্তেই তছনছ চারপাশ, মুহূর্তেই আগুনে ঝলসে যায় অন্তত 12 জন। দগ্ধদের হাত, মুখ, পা সহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। স্থানীয়রা জানান, আগুনের উত্তাপ সহ্য করতে না পেরে অনেকেই ঝাঁপ দেন পাশের একটি সুইমিং পুলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিসের ধারণা, এলপিজি সিলিন্ডারের গ্যাস পাইপ লিকেজ থেকেই এই বিস্ফোরণের সূত্রপাত। বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, আমরা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতেছি। ওষুধের কোনো অভাব হবে না, অর্থেরও কোনো অভাব নেই। যতটুকু দরকার আমরা 2 মন্ত্রণালয় থেকে আমরা সেটা, হাসপাতাল যদি শর্টেজ হয় আমরা সেটা দেখব। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বিক্রি শুরুর 1 ঘন্টার মধ্যেই রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের জন্য নির্ধারিত টিকিট প্রায় শেষ হয়ে গেছে। সকাল 8টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। বেলা 2টায় শুরু হয় পূর্বাঞ্চল অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের টিকিট। আজ যারা টিকিট কেটেছেন তারা 23 মে ট্রেন যাত্রা করবেন। ঈদের অগ্রিম টিকিটের শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, এবার 23 মে ঢাকা থেকে 43টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে রেলের পশ্চিমাঞ্চলে যাবে 20টি ট্রেন। এসব ট্রেনের জন্য নির্ধারিত আসন রয়েছে 15,266টি। রেলের পূর্বাঞ্চলে 23 মে ঢাকা থেকে চলাচল করবে 23টি ট্রেন। এসব ট্রেনের জন্য 15,974টি টিকিট বরাদ্দ রয়েছে। একইভাবে 14, 15, 16 ও 17 মে যথাক্রমে টিকিট বিক্রি হবে 24, 25, 26 ও 27 তারিখের টিকিট। ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে। রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজের অনুমোদন পাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল হয়েছে। বুধবার রাতে রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শহরে একটি আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের 1 নং রেলগেট সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা হয়। এদিকে রাজবাড়ী জেলা পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি আনন্দ মিছিল ও পথসভা করেন। এ সময় পদ্মা ব্যারেজ প্রকল্প দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানায় বক্তারা। খাগড়াছড়িতে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বোয়েসেলের উদ্যোগে এই আয়োজন করা হয়। সভায় সরকারিভাবে জর্ডানের দক্ষ মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগ ও সুবিধাদি বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। মধ্যস্বত্বভোগী ও দালালের খপ্পরে না পড়তে সতর্কতা অবলম্বনের কথা বলেন বক্তারা। বলেন, দক্ষতা যোগ্যতা অর্জন করলেই সরকারিভাবে বিনা খরচে জর্ডানে মহিলা গার্মেন্টস কর্মী নেওয়া হবে। ভোলায় 3টি ট্রাক ভর্তি বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ সহ বিভিন্ন প্রকার মাছ জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার রাতে সদর উপজেলার পানপট্টি বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। বুধবার রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম তথ্য নিশ্চিত করে বলেন, অভিযানে পানপট্টি বাজার এলাকায় সন্দেহভাজন 3টি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাকগুলো থেকে 10,140 কেজি সামুদ্রিক ইলিশ সহ বিভিন্ন প্রকার মাছ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1,40,40,000 টাকা। পরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সাথে একটি গোপন বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ। পরবর্তীতে এই সফরের কথা স্বীকার করে একটি বিবৃতি প্রকাশ করে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। জানায়, এই বৈঠকের মধ্য দিয়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মাঝে হয়েছে যুগান্তকারী অগ্রগতি। যদিও এই বৈঠকের বিষয়ে এখনো কোনো মন্তব্য আসেনি সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে। এর আগে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান,
আবুধাবিতে তাদের বিশ্বখ্যাত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম নির্মাণের সরঞ্জাম ও প্রয়োজনীয় কর্মী পাঠিয়েছে তেল আবিব। দীর্ঘস্থায়ী শান্তি ও কূটনীতিকেই অগ্রাধিকার দিচ্ছে ইরান, তবে তেহরানের আঙ্গুল বন্দুকের ট্রিগারে রয়েছে। মঙ্গলবার চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকির জবাবে এ মন্তব্য করেছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমি মোহাজেরানি। আলোচনার পরিবেশের জন্য আমরা ট্রিগারে আঙ্গুল রেখে অপেক্ষা করছি। আমাদের মূল লক্ষ্য শান্তি। শহীদ নেতার আদর্শ অনুযায়ী আমরা 3টি নীতিতে কূটনীতি পরিচালনা করি: মর্যাদা, প্রজ্ঞা ও যুক্তিবোধ। এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।